দীপ্তিও চুপ করে বসে আছে। অনেক লজ্জা লাগছে এভাবে তীব্রর পাশে বসে থাকতে। অথচ একটা সময় তীব্রর সাথে কত দুষ্টামি করত। তীব্র হাজার রাগ করলেও দীপ্তি কখনো রাগ করতো না। দীপ্তির সাথে পরিচয় ওদের বাবার সূত্রে। দীপ্তি ছিল ময়মনসিংহ ক্যাডেটের স্টুডেন্ট, আর তীব্র মির্জাপুর ক্যাডেট। তীব্র ওর থেকে সিনিয়র হলেও ছোটবেলা থেকে দীপ্তি ওর বড় ভাইদের দেখা দেখি তীব্রর নাম ধরে ডাকে। ছুটিতে এসে প্রতিবার তীব্রর সাথে দেখা করতে চলে আসতো। যেহেতু ওরা একই কোয়ার্টারে থাকতো, না চাইতেও দেখা হয়ে যেত দুজনের। সময়ের সাথে সম্পর্কের অনুভূতিগুলোও বদলে আসে। তীব্র বুঝত দীপ্তি ওকে পছন্দ করে, কিন্তু পাত্তা দিত না। হয়তো নিজেও পছন্দ করতো সেই সময়, কিন্তু 2 বছর ধরে তীব্র দীপ্তির সামনে একবারও আসেনি, একটা খোঁজও নেয়নি। তার যথেষ্ট কারণও আছে। দীপ্তি ঠিকই তীব্রর মায়ের থেকে খোঁজ নেয় ওর। চুপচাপ নীরবতার মাঝেই হলিক্রসের সামনে এসে গেল। দীপ্তি গাড়ি থেকে নামার আগে বলল, থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আসি তাহলে, দেখা হবে আবার। অবশ্যই। গাড়ি থেকে নামতে যাবে তখন ঘাড় ঘুরিয়ে তীব্রকে ডাকলো। তীব্র, বলো। যদি কিছু মনে না করো, আজ সন্ধ্যায় তোমার টাইম হবে 1 কাপ কফির জন্য? দীপ্তি, প্লিজ কিছু মনে করো না। আমি একটু পর চট্টগ্রাম রওনা হব, তবে আমি কথা দিচ্ছি ফিরে এসে অবশ্যই হবে। ইটস ওকে, নো প্রবলেম। তুমি তো এখন আমাদের বাড়িতেও আসো না। মা তোমার কথা খুব বলে, সময় করে একদিন বাড়িতে আসো। যাবো অবশ্যই। আসলে সময় হয় না তোমাদের বাড়িতে গেলে, আমার সময় করেই যেতে হবে, কারণ আঙ্কেল আন্টির সাথে আমার আড্ডার প্রচুর জমে ওঠে। ঠিক আছে, আসো তাহলে এখন। দীপ্তি মাথা নাড়িয়ে বলল, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। দীপ্তি চলে যাওয়ার পর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। তীব্র ড্রাইভারের উদ্দেশ্যে বলল, যা ভেবে হাসছো সেরকম কিছুই না, তুমি জ্ঞান জাম পাকাবা মিয়া। স্যার, আমি কি করলাম আবার? চামচামি বাদ দিলে ভালো হয়ে যাও। স্যার, আপনি শুধু ভুল বুঝছেন আমাকে। আমি কি দীপ্তি ম্যাডামকে নিয়ে কিছু বলেছি? কিছু না বললেও তোমার রিয়াকশন দেখে সব বোঝাই যায়। কিছু বলার রইল না স্যার। অবশ্য দীপ্তি মেয়েটা ভালোই, মা খুব পছন্দ করে ওকে। চান্স একটা নেওয়াই যায়। আমিও সেটা ভাবছি স্যার। এমনিতেও আপনি 4-5টা বউ রিজার্ভ করেন। একটা মানুষ নিতে পারে না 4-5টা। সেটা যে নিতে পারে না তার অক্ষমতা কিন্তু আপনার জন্য জায়েজ করে না। থু, রাহো তোমার বকবকামি। তুমি আমার পেট থেকে কথা বের করার চেষ্টা করছো। হতে পারে তোমার ফোনে রেকর্ডার অন, ভালো হয়ে যাও। গাড়ির স্পিড বাড়াও, একটা জায়গায় যেতে হবে তো। স্যার, চট্টগ্রামের রাস্তা তো বিশাল, এতক্ষণ ধরে যাব কি করে? তার উপর ওর দিকে পাহাড়ি রাস্তায় কিভাবে ড্রাইভ করব? তুমি এখন অফিস যাও, পরেরটা পরে দেখবো। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি তোমাকে সাথে নিচ্ছি না, একাই যাবো। কিন্তু কেন স্যার? সেটা না জানলেও চলবে। তুমি ধরে নাও যতদিন আমি চট্টগ্রামে থাকবো ততদিন তোমার ছুটি। আমি যাবোই ছদ্মবেশে, সাথে কাউকে নেওয়া যাবে না। আমি একা গেলে যদি বিপদে পড়ি তাহলে নিজেকে সেভ করতে পারবো, তোমাকে নিয়ে বিপদটা বাড়াতে চায় না। তুমি যা নবঢকসা, ভৌড়ি নিয়ে দৌড়াতেও পারবে না। স্যার, সারা পথ আপনি আমাকে অপমান করে কথা বলেন, সেজন্য আপনার কপাল জুড়ে আসে না। তুমি যে প্রতি সেকেন্ডে আমাকে অভিশাপ দাও, তার আমার বিরুদ্ধে চামচামি করো, সেই জন্যই সবকিছু জুড়ে জুড়ে আসে। তোমার হাসিটা না খুবই বিকট। আমার সামনে এইভাবে হাসতে বারণ করেছি কতবার, হ্যাঁ? সরি স্যার, মাথা ঠান্ডা করুন। এত রাগ ভালো না। আপনার হার্টের প্রবলেম আছে, ভুলে যাবেন না। ওহো, ভালো কথা মনে করিয়েছো। ওষুধ খাওয়া হয়নি সকালে। ওষুধ দেব বের করে? অফিস গিয়ে খাবো। আব্দুর রহমান তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে অফিসে গেল। অফিসে গিয়ে কিছু কাজ সেরে সিনিয়রদের সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে পড়ল বিমানবন্দরের উদ্দেশ্যে। রাত প্রায় 10টার দিকে তীব্র বন জঙ্গলের ভেতর একা একা বিচরণ করছিল। পাহাড়ি রাস্তা, উঁচু নিচু খাত, তার উপর অঢেল গাছপালা ও তার লতা পাতায় ছেয়ে আছে চারপাশ। পাহাড়ি এলাকা বলে হয়তো একটু আধারেই চারপাশ অন্ধকার ছেয়ে নেয়। না আছে ল্যাম্পপোস্ট, না আছে আকাশে চাঁদের আলো। ভরা অমাবস্যা তিথি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তীব্র চলন থামিয়ে দিল। কি মনে করে যেন সামনে এগুচ্ছে না। নীরব হয়ে দাঁড়িয়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করলো। অতঃপর চোখ কুচকে নিখুঁতভাবে সামনের দিকে কিছু একটা পর্যবেক্ষণ করলো। মিনিট 2 পর লম্বা কদম ফেলে কিছু একটা ডিঙিয়ে গেল। বাঁকা হাসি দিয়ে বলল, মিশান খান, বরাবরের মতোই আইডিয়া ফ্লপ। কোথায় তুমি? বেরিয়ে এসো, একটু মুখ দর্শন দাও। আশেপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। তীব্র উল্টো ঘুরে চলে যেতে শুরু করলো। এমন সময় কেউ এসে অ্যাটাক করার আগে তীব্র তার হাতটা খপ করে ধরে ফেলে। ঘুরে দাঁড়াতে দেখে আন্দাজ ঠিক, এটা বিশানি। তীব্র সিগারেটের ধোঁয়া সবটুকু বিছানার উপর ছাড়লো। এইসব ফ্লপ প্ল্যান কেন করো, হ্যাঁ?
আজ অব্দি কতবার চেষ্টা করেছো আমাকে মারার জন্য বলতো? ক্লান্ত লাগে না? এত মনোবল কোথা থেকে আসে? জাহান্নাম থেকে। আপনি জেনে কি করবেন? ওকে, চালিয়ে যাও তোমার প্রচেষ্টা। আর বুঝিস একদিন সফল হবে। এখন ব্যর্থ চেষ্টা চালিও না, কিছুদিন রেস্ট নাও। রেস্ট আমি সেদিনই নিব যেদিন পৃথিবীতে আপনার অস্তিত্ব মাটিতে মিশে যাবে। ইস, তোমার এই ইচ্ছেটা না কোনোদিন পূরণ হবে না। কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর যাই হোক না কেন তোমার আগে আমি মরবো না। বিশান ডেভিল স্মাইল দিয়ে হাত থেকে ছুরি ঢিল মেরে ফেলে দিয়ে বলল, স্যার, সেটা তো সময় এলেই বোঝা যাবে। বারবার তুমি হেরে যাও আমার কাছে। তোমার জায়গায় আমি থাকলে লজ্জায় মরে যেতাম। বিশাল লজ্জার ব্যাপার। ওই যে স্যার, কথায় আছে না, প্রচেষ্টার মৃত্যু নেই, তেমন প্রচেষ্টার লজ্জাও নেই। মরতে তো আপনাকে হবেই, তাও আমার হাতেই। তীব্র পাত্তা না দিয়ে উল্টো ঘুরে হাঁটতে দাঁড়িয়ে হাঁটতে থেকো বলল, না, আমার সাথে আসো, রাত হয়েছে অনেক। স্যার লাগবে না, আমি এখানেই রাত কাটাতে পারবো। তীব্র চলন থামিয়ে বলল, এটা ঢাকা শহর না, চট্টগ্রামে বিশাল একটা পাহাড়। এখানে মানুষ ছাড়া অনেক কিছু থাকে। মানুষ দেখে তো ভয় পাও না, অন্ততপক্ষে জন্তু জানোয়ার দেখে ভয় করো। ওরা তোমার থেকেও হিংস্র। জন্তু জানোয়ারের নাম শুনে ভেতরে ভয় জমাট করলো। বিশান সামান্য কুকুর দেখে যে লেভেলের ভয় পায়, মাঝে মাঝে কুকুরের দৌড়ানি খেয়ে যা অবস্থা হয়। তার উপর পাহাড়ি এলাকায় কুকুরের থেকে শেয়াল থাকে বেশি, যেগুলো দেখে বিশান আরো ভয় পায়। সেনাবাহিনীতে থাকতে এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে বহুবার। অতীত মনে করে তীব্রর প্রতি রাগ বলে ধীর পায়ে ওর পিছু পিছু ফলো করলো। বনের ভিতর একটা ফরেস্ট অফিস ছিল, যার একটা গেস্ট হাউসও আছে। সেখানে মূলত তীব্র রাত কাটানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই গেস্ট হাউস একটাই বেডরুম। যেহেতু তীব্র বিশানকে নিয়ে এসেছে, ওকে নিয়েই থাকতে হবে। মিশান, শুনছি। আজকে আমার সাথে এক ঘরে তোমার রাতটা কাটাতে হবে। অসম্ভব। তাহলে একটা বালিশ দিচ্ছি, বাইরেই ঘুমাও। ভয় পেলে ডাক দিও, ঘর থেকে বেরিয়ে তোমাকে কোম্পানি দেবো। আজব তো, বাইরেই যদি ঘুমাই তাহলে আমাকে এখানে আনলেন কেন? জঙ্গলের ভেতরেই ঘুমাতাম। তো কি করবো? আমার তো এত দরদ উতলায়নি তোমার জন্য ঘর ছেড়ে বাইরে ঘুমাবো। বিশান একটু বিব্রত ভাবে উত্তর দিল, ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে কোনো মিসবিহেভ করবেন না। দুনিয়াতে তো মেয়ে কম পড়েছে, তোমাকে ঘুরে দেখতে যাবো আমি। বাইরে সানগ্লাস পরো, তোমার ওই বিড়াল চোখ সুস্থ মানুষ দেখলে ভয় পাবে। বিশান কোনো উত্তর না দিয়ে দাঁত কিরবির করতে করতে সানগ্লাস পরে নিল। গেস্ট হাউসের ভেতর যেতেই একজন স্টাফ রাতের খাবার দিয়ে গেল। রুমটা বেশ বড়, দুটো রুম এক করলে যত বড় হয় তার থেকেও বড়। ভেতরে ডেকোরেশনটাও বেশ সুন্দর। বড় একটা কাঠের খাট, সুদর্শনীয় কিছু আকর্ষণীয় ফার্নিচার, ইউনিক ডিজাইনের সোফা, রুমের সাথে অ্যাটাচড বাথরুম। ভেতরের পরিবেশটা বেশ ভালো লাগলো। তীব্র ফ্রেশ হয়ে খেতে বসলো। বিশানকে খেতে বললে বিশান খায় না। খাওয়া শেষ করে তীব্র সুন্দর করে বিছানায় শুয়ে পড়ে। খাটটা বড় আছে, দুজন দুপ্রান্তে ঘুমালে কারো গায়ে কারো স্পর্শ লাগবে না। বিশান হাতে বালিশ তুলে নিতে নিতে বলল, বইয়েই গেছে আমার আপনার সাথে বেড শেয়ার করতে। আমি সোফায় ঘুমাবো। অ্যাজ ইউ উইশ। আপনাকে দিয়ে কোনো ভরসা নেই। চালাকি সব জায়গায় চললেও আমার সাথে চলবে না। তীব্র টিটকারি হাসি দিয়ে বলল। গুড নাইট। বিশাল লাইট অফ করে দিয়ে সোফায় বালিশ রেখে নিমিষে ঘুমিয়ে পড়ে। তীব্র শুয়ে শুয়ে মোবাইলে কিছু একটা করছে। মাঝরাতে বিশান ঘুমে বিভোর। যে সময়টাতে দুঃস্বপ্নরা ভিড় জমানোর প্রক্রিয়া শুরু করে, এমন সময় বিশান ওর গালের উপর গরম বাতাস অনুভব করলো। চোখ খুলবে খুলবে করে খোলা হচ্ছে না, বাতাসটার বেগ যেন বেড়েই চলেছে। বিশান সাথে সাথে চোখ খুলে তাকায়, দেখে ওর উপর তীব্র প্রায় ভর করে শুয়ে পড়বে পড়বে এমন রকম অবস্থা। বড় বড় করে তীব্রর দিকে তাকাতে তীব্র বলে ওঠে, হ্যাপি, ও সরি, স্যাড ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। বিশান দাঁত কিরবির করতে করতে বলল, অ্যানিভার্সারি তাই না? অ্যানিভার্সারি গিফট দিচ্ছি একটা। চোখ গরম করে তাকিয়ে হাঁটু দিয়ে তীব্রর বুকে বেশ জোরে একটা কিক মারল। তীব্র বিশানের গলায় টিপ দিয়ে ধরল। তোর সাহস কি করে হলো আমাকে লাথি মারার? হ্যাঁ, আপনার সাহস কি করে হয় আমার উপর এভাবে আসার? এসবের মানে কি? তীব্র সোফার একপাশে ভালো মতো বসে বলল, মোবাইলে স্ক্যানার থেকে হঠাৎ নোটিফিকেশন এলো, আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। তাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বিশ্বাস করো, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। বিশাল একটা রাগী নিঃশ্বাস ছেড়ে বলল, দেখুন স্যার, এসব ভং আমার সাথে করবেন না। নিজের বিয়ের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করুন। নেক্সট টাইম যদি এই টপিক উঠেছে না, একদম জানে মেরে দিব। 2 দিন আগে আমাকে মারার জন্য ফাঁদ পেতেছিল। হায়াতটা লেখা ছিল বলে মরে যায়নি। ওটা না বললে তো তুমি আমি দুজনেই ফেসে যেতাম। তোমাকে যে আগে থেকে বলে রাখবো আমি, সেই পরিস্থিতিও নেই, কারণ তুমি তো সাইকো। ভালোভাবে বললে কিছু বুঝতে, ধরা দিতে।
মিশান চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে আছে। ওই যে এমনিতেই চোখ বেড়ালের মতো, তার উপর পেঁচার মতো বড় বড় করে তাকাচ্ছে। চোখ ছোট করো। তীব্র ধমকে মিশান বলে উঠল। মেইন ভিলেনটা যে আপনি সেটা মিশান ছাড়া কেউ জানে না, তাই না? তীব্র শয়তানি হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, ইয়েস। আপনার কপালে কঠিন মৃত্যু আছে বলে দিলাম। নেক্সট টাইম বাঁচার চান্স নেই, পুরো পরিবার সহ মেরে দিব। গম্ভীর্যপূর্ণ স্বরে রাগে রাগি ভাব নিয়ে তীব্র বলল, দেখ মিশন, তুই ভালো করে জানিস আমার একটা থাপ্পড়ের ওজন কত, তো কথা কেয়ারফুলি বল। কথাটা শুনে মিশন অবুঝের মতো তাকিয়ে নিজের গালে হাত দিয়ে বসে রইল। সিগারেট আছে তোর কাছে? মিশন মাথা নাড়ালো। ধার দে, আমারগুলো শেষ, সকালে শোধ দিয়ে দিচ্ছি। মিশন সিগারেট বের করে দিল। লাইটার নিয়ে সিগারেট ধরিয়ে টানতে লাগলো তীব্র। কেন বিয়ে করেছেন আমায়? এক প্রশ্ন একবার দুইবার ভালো লাগে, এর বেশি না। শুধু নিজের স্বার্থের জন্য আমাকে জীবনের ঝুঁকিতে ফেলে নিজের কাজ উসুল করছেন। আর কত মানুষ মারলে আপনি থামবেন? কেন করাচ্ছেন এগুলো আমায় দিয়ে? আমার জীবন তো এমনিতেই নষ্ট, তার উপর আমায় দিয়ে এসব করান। এসব বাদই দিলাম, এগুলো মিশনের অভ্যস্ততা এসে গেছে। কিন্তু আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমার বেঁচে থাকার সমস্ত শক্তি বিনাশ করতে হলো আপনার। মানলাম আমার দু একটা দুর্বলতা আছে, তাই বলে যা ইচ্ছে তাই করবেন? খুব কি প্রয়োজন ছিল আমার এক গ্লাস জীবনে এক বালতি বিষ ঢালার? তীব্র রহস্যময় হাসি দিয়ে মিশনের কাঁধে হাত রাখতে রাখতে বলল, মিশন, তুমি সেই পুতুল যাকে আমি ইচ্ছে মতো নাচাতে পারি, কারণ তুমি বাধ্য আমার কথা শুনতে। না চাইতে উঠতে বসতে হবে, আর পুতুল মানেই তাকে নিয়ে খেলা করা। আমাদের বিয়েটাও একটা খেলা। বলে কিটকিটে হাসি দিয়ে উঠল। তীব্র নিজের প্রয়োজনে শুধু অপরকে ব্যবহার করতে জানে, এর থেকে বেশি কিছু নয়। আমি হলাম আইনের লোক, আমি যদি এরকম হারে মানুষ নিজের হাতে মারি তাহলে আমার নাম বেশি হবে, কিন্তু তুমি তো ক্রিমিনাল। তোমাকে দিয়ে যদি মারি তাহলে আমি অন্তত মুখ ফুটে বলতে পারবো খুনটা আমি করিনি। ব্যাপারটা হলো গিয়ে আমার মিথ্যের আশ্রয় নিতে হলো না। আবার তুমি যদি ধরা খাও তাহলে তোমার তেমন কোনো নাম হবে না, কারণ তুমি একজন প্রফেশনাল কিলার। এক বোতল মদ পেলেই তুমি তার বিনিময়ে মানুষ মেরে দাও। মোরাল অফ দ্য স্টোরি হলো এই যে তুমি যে অকাজ কুকাজগুলো করো এগুলো তো আমি জানি, তারপরও মুখ বন্ধ রেখেছি, কারণ আমার মুখ বন্ধ রাখার বিনিময়ে তুমি আমার কাজগুলো করে দিচ্ছ। বাই এনি চান্স যদি তুমি অন্য কিছু করো, অন্য কারো কাছে ধরা খাও, তবুও তুমি সেফ, বিকজ তোমাকে বাঁচানোর জন্য এসপি সফওয়ান রেজা তীব্র সর্বদা অ্যাক্টিভ, তো আমার পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। মিশন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিশানকে জড়িয়ে ধরে বসে থাকে। ওদিকে দীপও মন খারাপ করে বসে থাকে। বেশ কয়েকদিন ধরে মিশানকে দীপ একটা বিষয়ে চাপ দিচ্ছে, সেটা হলো দীপ নিশানকে বিয়ে করতে চায়। মিশান রাজি হতে না চাইলেও এবার রাজি হয়, কারণ মিশান চলে যাচ্ছে মানে নিশানকে সবসময় গাইড করে রাখার মতো দীপই একমাত্র ভরসা। মামা মামি আর কতক্ষণ পিছু পিছু ছুটবে। লিস্টে নাম আসার পর পর 3 মাসের ট্রেনিং এ যোগ দিতে হয়। যাওয়ার কিছুদিন আগে কাজী অফিসে নিশান আর দীপের বিয়ে সম্পন্ন হয়। নিশানের পক্ষে ওর বোন মিশানই ছিল, আর দীপের পক্ষে আরেকজন সাক্ষী জোগাড় করে নিজেদের মাঝে বিয়ে কমপ্লিট। এই 3টে মাস ট্রেনিং এর সময় মামার মাধ্যমে নিশানকে সাথে রাখার পারমিশন নেয়। মিশান খুব বেশি কেয়ারে রাখতো নিশানকে। নিশানের চেহারাটা মিশানের থেকে বেশি সুন্দর আর মায়াবী ছিল দেখতে। যত দিন যাচ্ছিল নিশানের রূপটাই যেন উজ্জ্বলতা বেড়েই চলেছিল, আর মায়াটা বেশি কাটছিল। ওর চোখের দিকে তাকালে অন্যরকম মায়া কাজ করত। হয়তো শেষের সময় ছিল বলেই ওপরওয়ালা হায়াত বাদে সবকিছু ওকে ঢেলে দিচ্ছিল। এরপর আসে সেই দিন যেদিনে মিশানকে বাংলাদেশ ছাড়তে হয়। ভেতরে হাজারটা কু ডাকছিল, মাথা ভরা টেনশন কাজ করছিল শুধু নিশানকে নিয়ে। ফিরে এসে আদৌ সুস্থভাবে নিশানকে দেখতে পারবে তো? কলিজাটা ছিঁড়ে আসছিল, প্রতিটা নিঃশ্বাসের সাথে বুক ফেটে আসছিল। কখনো কল্পনা করেনি নিশানকে ছাড়া এভাবে এতদিনের জন্য এত দূর যেতে হবে। থাকবে কি করে নিশানকে ছাড়া? নিশানই যে ওর সবকিছু। প্রথম প্রথম যখন সেনাবাহিনী ট্রেনিং এর জন্য মিশনের সেনাবাহিনী ক্যাম্পে রাত কাটাতে হয়েছে, তখন মিশনের জন্য পাগল হয়ে যেত। আর মিশনের উন্মাদনার তো কথাই নেই। যেখানে বাইরের লোক অ্যালাউ না, সেখানে সিনিয়রদের থেকে ফেভার নিয়ে মিশনের সাথে যেন রাতে নিশানকে থাকতে দেয় সেই পারমিশনের ব্যবস্থা করে দেয় মামা। মামার খাতিরে সাধারণত ও সুযোগটা পেয়েছিল। মিশানকে জড়িয়ে না ধরে ঘুমাতে পারত না বলেই ব্যাকুল হতো বোনের জন্য। মিশানের থেকে নিশান নিয়ে বেশি ভালোবাসত। বিকালের দিকে মিশানের কাছে চলে যেত মামার সাথে। আর মিশানের ট্রেনিং যেন ভালো মতো হয় সেজন্য নিশান ছোট হয়েও অনবরত মোটিভেট করতো ওকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে নিশানকে জড়িয়ে কাঁদে। যদি কোনোভাবে নিশানকে সাথে নিয়ে যেতে পারতো তবে হয়তো ওর কোনো কষ্টই হতো না। কিন্তু নিশানকে নেওয়ার মতো কোনো পারমিশন মিশান পায়নি, কারণ সেরকম কোনো সিস্টেমই নেই।
একটা অনিশ্চিত সময়ের মাঝে নিশানকে রেখে চলে যেতে হচ্ছে। জানা নেই কি হবে পরবর্তী সময়গুলোতে। বুকে পাথর রেখে বোনকে ছেড়ে যেতে হলো। মিশানের মতো আরো অনেকেই আছে, পুরো একটা টিম যাচ্ছে। সবারই মন খারাপ, কিন্তু মিশানের মতো এতটা মন খারাপ কারো নয়। প্লেনে বসে কারোর সাথে কথাও বলেনি, অনবরত চোখের পানি ঝরেই যাচ্ছিল। মনে হচ্ছে কিছু একটা জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেটা কখনো খুঁজে পাবে না। নিয়তির কাছে বড্ড অসহায়, না চাইতেও চোরাবালিতে পা রাখতে হচ্ছে, ডুবে যাবে জেনেও। জীবনের এই একটা যন্ত্রণা সহ্য করার জন্য মিশান বছরের পর বছর প্রস্তুতি নিয়ে আছে, তবুও বিন্দুমাত্র শক্ত হয়নি। মিশানের থেকে নিশান অনেকটাই শক্ত। মিশান একটুতে ভেঙে পড়লেও নিশান ভেঙে না পড়ে আশার আলো দেখতে চায়। কুয়েত যাওয়ার পর মিশানের কাজ শেষ করে যখন অবসর হয়, ততটুকু সময় নিশানের সাথে কথা বলে কাটিয়ে দেয়। এমন কিছু অভিযান থাকে যেখানে মোবাইল নেওয়া বারণ থাকে, কিন্তু এবারও মিশান শোনার মানুষ না। চান্স পেলেই কাজের সময় নিশানকে ভিডিও কল দিয়ে দেখায় কোন অবস্থায় আছে, কি করছে। এই ব্যাপারগুলো নিশানের কাছে খুব অ্যাডভেঞ্চার লাগে, খুব মজাও পায়। নিশান যখন মন থেকে হাসে, মিশান তখন বুঝতে পারে নিশানের ঠোঁটে এক চিলতে হাসি মানে মিশানের বুকে এক টুকরো প্রশান্তি। নিশানের সময় কম, সে কারণে মিশান ওর জন্য উন্মাদ না। মিশান ছোটবেলা থেকেই নিশানকে চোখে হারায়। কাউকে কথা দিয়েছিল যতক্ষণ মিশানের শ্বাস প্রশ্বাস চলবে, নিশানের কোনো চাহিদা অপূর্ণ আর মন খারাপ তো থাকতেই দেবে না। সময় যেতে থাকে ক্রমাগত। নিশানের চিন্তায় চিন্তায় ঠিকমতো ঘুম হয় না। আজে বাজে স্বপ্ন দিকে মাঝরাতে ছিটকে ওঠে। সাথে সাথে নিশানকে ফোন দিয়ে ওর কণ্ঠ শুনে শান্ত হতো। আতঙ্কে আতঙ্কে দিন যাচ্ছিল মিশানের। বাংলাদেশ থেকে যে টিম গিয়েছিল তাদের লিডারশিপ ছিল মিশান ও আরো দুজন অভিজ্ঞ ক্যাপ্টেন। প্রথম প্রথম খুব বেশি খারাপ লাগলেও আস্তে আস্তে সয়ে যায়। যখন তখন নিশানের সাথে ভিডিও কলে কথা হচ্ছে, ওকে সুস্থ দেখাচ্ছে, আর বাড়ির প্রত্যেকেই নিশানের খেয়াল দেখভাল আগের থেকে আরো বেশি করে, যেন মিশান কখনো আঙ্গুল তুলে বলতে না পারে তার বোনের যত্নের কোথাও ত্রুটি ছিল। তার উপর দ্বীপের এক্সট্রা কেয়ারিং তো আছেই। অফিস থেকে ফিরে নিশান আর তাপসিনকে সাথে নিয়ে তিনজন মিলে ঘোরাঘুরি করে, এতে নিশানও স্বাভাবিক থাকে। কখনো মন খারাপ থাকতে দেয় না কেউ। ভিডিও কলে নিশানকে কখনো মন খারাপ করে থাকতে দেখলে মিশান দেউলিয়া হয়ে যায় ওকে হাসানোর জন্য। কখনো পাগলের মতো উদ্ভট সব কাণ্ড করে বসে, জোকস বলে, জুনিয়রদের করা কিছু বোকামি শেয়ার করে। সাথে সাথে নিশান হেসে গড়িয়ে পড়ে বাচ্চাদের মতো। সময় ও পরিস্থিতিকে মানিয়ে নিয়ে 1 বছর চলে যায়। 1 বছর পর সবাই 2 মাসের ছুটি পায়। দেশে ফেরার আগে সবার জন্য এত এত শপিং, আর নিশানের জন্য কত কিছুই যে নিয়েছে সেগুলো বলা বাহুল্য। এয়ারপোর্টে পৌঁছাতেই যখন দুই বোনের দেখা হয়, মিশান চাপটে জড়িয়ে ধরে নিশানকে। খুশিতে কেঁদে দেয় পুরো 1 বছর পর নিশানকে জড়িয়ে ধরতে পারছে। 2 মাস মিশান নিশানের সাথে বেশ ভালোই সময় কাটায়। নিশানের ইচ্ছে হয় দেশের বাইরে কোথাও ঘুরতে যাবে। বলা দেরি, কিন্তু মিশানের সেটা পূরণ করা দেরি হয় না। মিশান, নিশান, দীপ তিনজন মিলে ঘুরতে চলে যায়। মৃত্যুর আগে নিশান বলতে পারবে না কোনো ইচ্ছা বাদ আছে যেটা মিশান পূরণ করতে পারবে না। শুধু একটা ইচ্ছেই অপূর্ণ রয়ে গেছে, যার জন্য নিশানের আজ এই পরিণতি। 2 মাস কাটিয়ে চলে যাওয়ার সময় হয়। যাওয়ার আগে নিশানকে ব্লাড দিয়ে যায়। ডক্টর থেকে শুনে যায় ওর কি অবস্থা। মিশান এবার যাওয়ার আগের বারের থেকে বেশি ভেঙে পড়েছিল। খুব জোরে জোরে কান্না করে নিশানকে জড়িয়ে ধরে। কুয়েতে ফেরার পর নিশানকে খুব ডিপ্রেস দেখায়। হয়তো নিশানের ব্যাপারে কিছু একটা চেপে বসে মাথায়। একা থাকলে বসে বসে ফুপিয়ে কান্না করত। কেমন যেন নির্লিপ্ততা কাজ করে মিশানের চেহারায়। নিশানের সাথে যখন কথা বলতে যায়, বোনের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। সব সময় উদাসীন হয়ে থাকতো। সময় যত যায়, মিশানের রাতের মস্তিষ্কে দুঃস্বপ্নরা পার্মানেন্টলি বাসা বাঁধতে থাকে। অনেকগুলো গুলির আওয়াজ, যানবাহনের আওয়াজ, একটা অন্যরকম নারী কণ্ঠ থেকে একবার মিশান একবার নিশান বলে ডাকে কেউ। আবারও নিশানের কণ্ঠের আপি ডাক শুনতে পায়। কখনো আবার একটা পুরুষ কণ্ঠ সুন্দর করে মাধুর্য মিশিয়ে মিশানের নাম উচ্চারণ করে। এগুলো এমন ভাবে অনুভূত হতো যেন সবটা বাস্তবে ঘটেছে। ঘুম থেকে ছিটকে উঠে বসে থাকতো স্বপ্নের কাহিনী দেখে। মাথা প্রচন্ড ব্যথা করতো অসহ্য রকমের। ডিপ্রেশন থেকে মিশান কোনো কাজ ঠিক মতো করতে পারে না। নিজেকে পুরো পাগল পাগল লাগে। সিনিয়রদের অনেক কথা শুনতে হয়, কাজের কাজ না করতে পারায়। কুয়েতের এক সামরিকের সাথে মিশানের বেশ ভালো সম্পর্ক ছিল। তার সাথে নিজের ডিপ্রেশনের কারণটা শেয়ার করে। সেই মিশানকে জানায় অ্যালকোহলের মাধ্যমে ডিপ্রেশন কমে আসবে। ওয়াইন খেলে হাইপার টেনশন কমে আসে। ঘোরের মধ্যেও খুব ভালো হবে। ভুল মানুষের সঙ্গ, ভুল উপদেশের বশীভূত হয়ে মিশান একটু একটু করে অ্যালকোহল অ্যাডিক্টেড হতে শুরু করে। তার সাজেশন মতো রেড ওয়াইন দিয়ে মিশানের নেশার যাত্রা শুরু হয়। প্রায় 2 মাস কেটে যায় এভাবে। একদিন মিশনদের ক্যাম্পে হঠাৎ করে উপস্থিত হয় তীব্র, সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল। এখানকার পরিস্থিতি পরিদর্শন করতে আসে নাকি অন্য কোনো উদ্দেশ্য, সেটা তারা দুজনেই ভালো জানে।
সিনিয়র অফিসার আসার কারণে মিশনরা পুরো টিম তাদের অভিনন্দনের সাথে স্বাগতম করে। ব্রিগেডিয়ার জেনারেল তীব্রর সাথে ওদের 3 ক্যাপ্টেনের পরিচয় করিয়ে দেয়। সেদিনই মিশন তীব্রর একে অপরের সাথে প্রথম দেখা সাক্ষাৎ হয়। মিশন তীব্রকে সেদিন স্বাভাবিক নজরে দেখলেও তীব্র কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে উপর থেকে নিচ। 2 দিন পর মিশন মাঝরাতে বারে বসে ড্রিঙ্ক করায় নিমজ্জিত আছে। এমন সময় সামনে চেয়ারে হুট করে ভাইয়ের উপর পা তুলে বসে তীব্র। মিশন নেশার ঘরে থাকলে আশেপাশে কি হচ্ছে তা বুঝতে পারছে। হাই, একটা মাতাল হাসির সাথে মিশন উত্তর দিল, হ্যালো স্যার। কেমন আছো? মলিন হেসে মাতাল কণ্ঠে উত্তর দিল, দেখতেই তো পাচ্ছেন স্যার। আচ্ছা স্যার, আপনিও কি আমার মতোই আছেন? বাড়িতে কোনো স্বাভাবিক মানুষ আসে না, তবে হ্যাঁ, এইখানে 2 ক্যাটাগরির মানুষ আছে। মানে মত্ততা বিশিষ্ট 2 ধরনের। এক, আমার মতো বদ্ধ উম্মাদ, যারা জীবনের কাছে হেরে গিয়ে শেষ সময় বিসর্গ ব্যঞ্জন ভুলে এখানে আসি মত্ত হতে। 2, আরেক দল হলো উল্লাসী শ্রেণী, যারা নিজেদের আনন্দের সুখটাকে আরো উল্লাসিত করার জন্য মদের সাথে মত্ত হয়। তো স্যার, আপনি কোনটা? তীব্র রহস্যমাখা হাসি দিয়ে বলল, কোনোটাই না। এটা আবার কেমন কথা স্যার? এটা হয়? এখানে কোনো স্বাভাবিক মানুষ আসে না স্যার। কাহিনী কি বলে ফেলুন, দেখে মনে হচ্ছে আমার মতোই জীবনের কাছে হেরে যাওয়া যোদ্ধা। স্যার, বন্ধু মনে করে নির্দ্বিধায় বলে ফেলুন। আমি এখানে তোমার সাথে একটা ডিল করতে এসেছি। কি ডিল স্যার? মানুষ মারা থেকে শুরু করে মিশন সব ডিল করে, বলে ফেলুন। কথাটা মিশন নেশার ঘরে বলে ফেলল। অভিনয় এমন ভাবে করলো যেন সিরিয়াল কিলার। তীব্র মিশনের দিকে মাথা ঝুঁকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, বিয়ে করবে আমায়? এটা শুনে মিশনের হেঁচকি উঠে গেল। নেশার ঘরে এই কথাটা শুনে বেশ বড় মাপের ভোল্টেজ খেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, স্যার, কি বলছেন? কিছুক্ষণ থেমে থেকে ফিক করে হেসে দিয়ে বলল, আপনি বেশি খেয়েছেন তাই না স্যার? আপনার পিনিক ধরে গেছে। চলুন, আপনাকে আমি হোটেলে দিয়ে আসি স্যার। আমার কিন্তু পিনিক হয়নি স্যার। আপনার জায়গায় অন্য কেউ হলে আমি কিন্তু হেল্পটা করতে রাজি হতাম না। এই কারণেই করছি, আপনি হলেন বাঙালি, তার উপর আমার সিনিয়র। উঠুন স্যার, নিয়ে আসি আপনাকে। তীব্র ফর্মাল হাসি দিয়ে মিশনের দিকে পলকহীন ভাবে নজরে তাকিয়ে রইল। চলো দিয়ে আসো আমায়। ওকে স্যার, ওয়েট। সামনেই যতটুকু মদ ছিল সবটুকু খেয়ে নিল। এরপর টেবিলের উপর হাত রেখে ভর করে দাঁড়ানোর চেষ্টা করলো। নিজের ব্যালেন্স কন্ট্রোল করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। তীব্র মিশনের এক হাত নিয়ে নিজের কাঁধের উপর দিল, আর নিজের এক হাত দিয়ে মিশনের কোমর ধরল। এরপর ওকে ধরে নিয়ে বার থেকে বেরিয়ে